আসসালামু আলাইকুম এসএসসি 25 ব্যাচের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য ফিজিক্স সাবজেক্টের রিভিশন এবং এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে একটি ভিডিও করব। তো এই ভিডিওতে আমি ওভারঅল ফিজিক্স সাবজেক্টের ওপর একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে খুব সহজে রিভিশন এবং পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারো নিজেকে, সেই উপযোগী একটি ভিডিও হবে। তো ভিডিওটি অনেক লং হতে পারে, তো তুমি একটু স্পিড বাড়িয়ে বা 1.25 বা 1.5 স্পিডে ভিডিওটি দেখতে পারো। তো শেষ মুহূর্তে অনেকের ভয় কাজ করে যে এই ফিজিক্সে কেমন মার্ক পাবো না পাবো, এবং এই সাবজেক্টটি যেহেতু ম্যাথ ভিত্তিক, এখানে অনেক সময় ভুল হলে মার্ক পুরোপুরি কেটে দেয়। তো আমি মনে করি যে তোমরা এতদিন যেভাবে পড়েছো সেভাবে পড়াগুলোকে গোছানো আছে, আশা করি সেই খাতাটাই রিভিশন দিবে। তো কথা না বাড়িয়ে এখানে আমি অধ্যায়গুলো সম্পর্কে একটু ব্রিফলি আলোচনা করতে চাচ্ছি। এখানে দেখো যে তোমাদের 14টা অধ্যায় রয়েছে, এর মধ্যে বেশ কিছু অধ্যায় রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে একদম সিকিউ আসবেই। তো ওইভাবে সিলেক্টিভলি না পড়ে এমসিকিউতে যদি ভালো করতে চাও, সব অধ্যায়ে মিনিমাম আইডিয়া রাখা উচিত, এবং বই যদি আগে রিডিং পড়ে থাকো তাহলে অবশ্যই দাগিয়ে পড়েছো হয়তো। তো দাগানো লাইনগুলো সব চ্যাপ্টারে একবার করে দেখা উচিত। আর শেষ মুহূর্তে আমি বলবো যে সর্বপ্রথম তোমার খাতাটা রিভিশন দেওয়া উচিত। অবশ্যই অনলাইন বা অফলাইন যেখানেই পড়ে থাকো সেখানে তুমি অবশ্যই নোট করেছো অথবা প্র্যাকটিস করেছো, সেই খাতাটা রিভাইজ দিবে আগে। কারণ গাইড দিয়ে যদি রিভিশন দিতে যাও তাহলে অনেক সময় ম্যাথগুলো আনকমন লাগতে পারে অথবা একটু আনফিমিলিয়ার লাগতে পারে। তো আগে খাতা রিভিশন দিবে, পরে প্র্যাকটিস করার জন্য গাইড বা বই সলভ করবে। তারপর পরীক্ষা, যেহেতু তোমাদের ফিজিক্সের আগে শুক্র শনি বন্ধ আছে, আর যে পরীক্ষা দিয়ে বের হবে তারপর বৃহস্পতিবারটা পাবে। তো এই 3 দিনেই তোমাদেরকে চ্যাপ্টারগুলো ডিভাইড করে নিতে হবে, কি কি পড়বে এবং কোন চ্যাপ্টার কোন দিন পড়বে। এটা তোমাদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট বুঝে এটা বানাতে হবে। এবং মেইন বুক যেটা আছে সেটা তোমাকে অবশ্যই ভালো মতো পড়তে হবে। তো মেইন বুকে আসলে ফিজিক্সের ক্ষেত্রে গুরুত্বটা কম, তবে এই জায়গায় প্রচুর এমসিকিউ এবং কনসেপচুয়াল প্রচুর ম্যাথ থাকে, যেগুলো বই থেকে ডেভেলপ করা হয়, এবং কিছু বহুপদী সমাপ্তি সূচক থাকে দেখবে, যেগুলো সরাসরি বই থেকে আসে। খ নাম্বারগুলোও বই থেকে আসে। তো বইটা পড়ার গুরুত্ব রয়েছে। আর প্রতিটা চ্যাপ্টার টাচ করতে হবে, যেটা আগে বললাম, এবং তোমাকে প্রায়োরিটাইজ করতে হবে কোন চ্যাপ্টার ভালো পারো সেটা আগে শুরু করে। আর যদি এরকম হয় যে তোমার অনেকগুলো চ্যাপ্টার গ্যাপ আছে, তাহলে আমি মনে করি যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দিয়েই আগে শুরু করা উচিত, যেগুলো মোটামুটি পারো। আর ইম্পর্টেন্টের ভিত্তিতে এইখানে মোটামুটি যে চ্যাপ্টারগুলো আছে সিকিউ এর জন্য আমি বলবো যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এগুলো একসাথে মিক্স করে আসে। পঞ্চম, সপ্তম এবং ষষ্ঠ যেটা আছে সেটা আলাদা আলাদা সিকিউ আসবে যদি আসে। আর অষ্টম, নবম মিলে একটা করতে পারে, কিংবা আলাদা আলাদা হতে পারে। দশম এবং একাদশ এই দুইটাও ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দুইটা আলাদা সিকিউ আসার সম্ভাবনাই বেশি। দ্বাদশ, ত্রয়োদশ এবং চতুর্দশ এগুলো সিকিউ এর জন্য লেস ইম্পর্টেন্ট, তারপর এখান থেকে একটা দুটো সিকিউ চলে আসে বোর্ডে। তবে এমসিকিউ এর জন্য সবই পড়তে হবে। প্রথম চ্যাপ্টারটা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট না, বাকি যেগুলো আছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এগুলো থেকে 2টা থেকে 3টা সিকিউ আসে। তো এগুলো অবশ্যই রিভিশন দিলে একসাথেই দিবে। তো এবার আসা যাক কি কি করা যাবে না এই রিভিশন পিরিয়ডে। তোমাদের অবশ্যই কোনো নতুন টাইপ যদি চোখে পড়ে সেগুলো
পরিহার করা উচিত। যদি এখন নতুন কোনো ম্যাথ বা নতুন ধরনের কোনো টেস্ট পেপার করতে গেলে অনেক সময় চলে আসে, তো সেগুলোকে একটু পরিহার করাই ভালো। আর প্যানিক অ্যাটাক হওয়া যাবে না। তো অনেক সময় পরীক্ষার আগে আগে ভয় করে, তো ওই ভয়টা কাটিয়ে ওই নিজের খাতাগুলো দেখলে দেখা যাবে যে একটু কনফিডেন্স পাবে এবং একটু আত্মবিশ্বাস রাখবে। সাথে মডেল টেস্ট যেগুলো পরীক্ষা দিয়েছো কিংবা খাতায় কোনো ভুল করে থাকলে সেগুলো একটু দেখে নিবে। আশা করি প্যানিক অ্যাটাক কমে যাবে। আর এক্সট্রা প্রায়োরিটাইজেশন কোনোটাই দেওয়া যাবে না। লাইক তুমি যদি শুধুমাত্র 2টো চ্যাপ্টারে প্রায়োরিটাইজ করো বা 3টা, তো এর ফলে হবে কি, দেখা যাবে যে যে চ্যাপ্টারটা তুমি স্কিপ করলে সেই চ্যাপ্টারটা থেকে দেখা গেল একটা সহজ সিকিউ চলে আসলো, আর তুমি যেটা পড়লে সেটা থেকে একটা কঠিন সিকিউ চলে আসলো। সো কোনোটারই টপিক বাদ দেওয়া উচিত না, তবে যেগুলো ভালো পারো সেগুলো বেশি করে প্র্যাকটিস করে গেলে এটাই। আর শেষ মুহূর্তে অনেকে দেখা যায় অনলাইন ক্লাসে অনেক গুরুত্ব দেয় যে শেষে সবগুলো প্ল্যাটফর্ম থেকেই মোটামুটি ওয়ান শট রিভিশন ক্লাস টাইপের হয়, 4 থেকে 5 ঘন্টা হয় প্রতিটা সাবজেক্টে। তো তোমাদের ফিজিক্স পরীক্ষা যেহেতু মাঝের দিকে, ওখানে 3 দিন গ্যাপ থাকবে, বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও দিবে। তো আমি মনে করি যে যদি তোমার রিভিশন অনেক ভালো থাকে প্লাস তোমার প্ল্যানিংটা নিজের মতো থাকলে এই ক্লাসগুলো অ্যাভয়েড করা উচিত, কারণ অনেক সময় যায়। তুমি চাইলেও সাবজেক্টের ওভারভিউ যে কোনো বইতে বা গাইডেই পেয়ে যেতে পারো যে কোন চ্যাপ্টার থেকে কোন সালে কী প্রশ্ন এসেছে। এটা জানা থাকলেই তো তুমি আলটিমেটলি বইটাকে ওভারভিউ গো থ্রু করতে পারছো। সো আমি মনে করি অনলাইন ক্লাসটা পরীক্ষার আগে আগে, যেটা আগের রাতে, সেটাকে স্কিপ করো। তারপর পরবর্তী এক্সাম নিয়ে অনেক সময় অনেকে একটু বেশি টেন্স থাকে, সেটা হওয়া যাবে না। ধরো একটা পরীক্ষা খারাপ হলো বা নেক্সটে একটা কঠিন পরীক্ষা আছে, সেটা নিয়ে টেনশন না করে যেটা একদম আপকামিং, যেটা পরের পরীক্ষা, সেটাই হচ্ছে তোমার মেইন ফোকাসে থাকা উচিত। আর এখানে আরও 2টা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো তোমার ক্যালকুলেটরকে খুব ভালোভাবে ইউজ করতে হবে। ক্যালকুলেটরের যে শক্তিমত্তা এটা জেনে তোমাকে ইউজ করতে হবে। তুমি চাইলে অনেকগুলো এমসিকিউ ক্যালকুলেটরই করে ফেলতে পারো, সো এটার উপর গুরুত্ব দিবে আশা করি। আর যে ডায়াগ্রামগুলো আঁকবে বা ফিগার, চিত্র, সেগুলো পেন্সিল দিয়ে হওয়া উচিত, না হলে অনেক সময় টিচাররা মার্ক দেন না। আর ওভারঅল রিভিশনের ক্ষেত্রে আমি যদি সামারাইজ করি, তাহলে তোমার খাতাটা দেখতে হবে, প্রিভিয়াস যে মিস্টেক্সগুলো করেছো সেগুলো তুমি দেখে নিতে পারো। আর ফর্মুলাটা গুরুত্বপূর্ণ, কারণ এমসিকিউ, সিকিউ বলো, সব জায়গায় হচ্ছে ফর্মুলা ইম্পর্টেন্ট। অনেক সময় ফর্মুলাটাই লিখে দেয় এমসিকিউতে, বলে যে এখানে কোনটি সঠিক ফর্মুলা। দেখা গেল যে এরকম একটা ফর্মুলা দিল, যে বললো যে কোনটি এখানে সঠিক, তো অনেক সময় ভুল বা সঠিক এরকম টাইপের দিয়ে দেয়। তো ওই ফর্মুলাগুলোকে একটু আয়ত্ত রাখা উচিত এবং হাতে হাতে প্র্যাকটিস করলে সেই ফর্মুলাগুলো আশা করি ভালো আয়ত্ত থাকবে, যাতে তুমি পরীক্ষার হলে না চিন্তা করেই ফর্মুলাগুলো লিখতে পারো। মেইন বুক যেটা, এটা অনেকে পরিহার করে বা এটা একবারেই দেখে না। একদম যদি স্কিপ করো তাহলে অবশ্যই এখানে লস তোমারই হবে। তবে মেইন বুক অনেক সময় দেখলে বেশি সময় অনেকে দিয়ে ফেলে। এটা মেন বইটা ওভারভিউ দেওয়ার পর তোমার খাতা এবং যে প্র্যাকটিসের ওপর গুরুত্ব দিবে, কিন্তু মেন বুকটা অবশ্যই একবার দেখবে। টেস্ট পেপারের যে এমসিকিউ, এগুলো যদি কখনো সলভ করে থাকো বা এখনও বেশ কিছুদিন সময় আছে, তুমি চাইলে প্রতিদিন একটা করে মডেল টেস্ট সলভ করতে পারো। ফলে তোমার ভুলগুলো এবং কমন মিস্টেকগুলো ধরা পড়বে, সেগুলো একটু ইমপ্রুভ করলে আশা করি 2 থেকে 3 মার্ক বুস্ট আপ হবে। আর এখানে এমসিকিউ এর জন্য পার্টিকুলারলি যদি বলি, তাহলে ফর্মুলা ইম্পর্টেন্ট। তোমার সব ফর্মুলা প্র্যাকটিস থাকলে এবং যদি কনসেপচুয়াল নলেজ ভালো থাকে এবং বইয়ে যে বললাম মুখস্থভিত্তিক কিছু এমসিকিউ আসে, সেগুলো যদি বইটা যদি একবার পড়ো ওভারঅল এবং ফর্মুলাগুলো ভালো মতো হাতে লিখে যাও, তাহলে আশা করি এমসিকিউ ভালো করবে। ক খ এর জন্য মেইন বইটা ইম্পর্টেন্ট। মেইন বইয়ে দেখা যায় যে সংজ্ঞাগুলো থাকে অনেক সময় গোছানো না, তো তোমার খাতার মধ্যে যে সংজ্ঞাগুলো লেখা রয়েছে সেগুলো
একটু ভালো মতো গো থ্রু করা উচিত। তো ক খ নিজের মতোই লিখবে। যদি গাইড দেখে রিভিশন দাও তাহলে হয়তো বা মনে থাকবে না জিনিসটা, কিন্তু খাতায় যদি করা থাকে কিংবা বইয়ে যদি দাগানো থাকে সেই জিনিসটা রিভিশন দিলে সেটা ইফেক্টিভ হয়। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে খ এবং ক কমন আসে, সেগুলো দেখতে পারো। এবং অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। ধরো তুমি এমন একটা সংজ্ঞা লিখছো যেটাতে তোমার মেইন কিওয়ার্ড নেই, তাহলে তোমার ওই সংজ্ঞাটার তারা মার্ক দিবে না। অনেক সময় খতে দেখা যায় যে তোমার একটা ছোট বিষয় ব্যাখ্যা করতে বলেছে, হয়তো বা একটা কিওয়ার্ড দিলেই লিখো নাই, তাহলে ওই কিওয়ার্ডটার জন্য তোমার মার্কটা কেটে দিবে। সো কিওয়ার্ড হচ্ছে বেসিক্যালি তোমার ক এবং খ, লাইক জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকে যে কোয়েশ্চেনটা থাকে সেটা বোঝানোর জন্য যে 2 থেকে 3টা ওয়ার্ড থাকে, সেটাই হচ্ছে কিওয়ার্ড। তো আশা করি সংজ্ঞাগুলোতে পড়লে তোমরা বুঝতে পারো যে কোন শব্দগুলো একদমই ইম্পর্টেন্ট এবং কোনগুলো মনে না রাখলেও চলবে। ওই কিওয়ার্ড দিয়েই কিন্তু মনে রাখা যায় সংজ্ঞাগুলো। গ এবং ঘয়ের ক্ষেত্রে আমি মনে করি যে তোমার বোর্ড কোয়েশ্চেন সলভ করা উচিত। বোর্ড কোয়েশ্চেনগুলো একবার দেখলে আশা করি ওভারভিউ হয়ে যাওয়ার কথা। এবং অবশ্যই পপুলার যে টাইপগুলো এগুলো স্কিপ করবে না। যেমন তোমাদের ক্ষেত্রে বেশ কিছু ম্যাথ থাকে, যেমন হচ্ছে গতিবিদ্যার ক্ষেত্রে একটি গাড়ি আর একটি গাড়িকে ধরতে পারবে কি না, কিংবা কাজ ক্ষমতা শক্তিতে একটা বস্তুকে ফেলে দেওয়া হলো তাহলে নির্দিষ্ট একটি বিন্দুতে বিভব শক্তি বা স্থিতিশক্তি নির্ণয় করতে বলে। তাপগতিবিদ্যার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে থার্মোমিটারের স্কেল সম্পর্কে ম্যাথ আসে, অথবা তাপ গ্রহণ করবে কি বর্জন করবে এই ধরনের যে ম্যাথগুলো রয়েছে। সার্কিটের তুল্য রোধ, দেন হচ্ছে তোমার আলোক বিজ্ঞানের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর ডায়াগ্রামগুলো ভালো মতো আঁকা উচিত। লেন্সের চ্যাপ্টারটাও সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এবং যে পদার্থের গাঠনিক ধর্ম যে চ্যাপ্টারটা আছে এটাও গুরুত্বপূর্ণ, যে এটা পদার্থের অবস্থা ও চাপ এবং বস্তুর উপর তাপের প্রভাব, এগুলো স্কিপ করবে না। তরঙ্গ শব্দ থেকে অবশ্যই একটা সিকিউ হয় প্রতি বছর। এগুলোতে কমন যে পপুলার ম্যাথগুলো করেছো তোমরা, ওগুলো আরেকবার করে দেখে যাবে। এবং ইউনিক কিছু ম্যাথ থাকে যেগুলো প্রতি বছরই বোর্ডে আসে, সেগুলো দেখতে পারো। তবে কমন ম্যাথের মধ্যে দেখা যায় 70 থেকে 80% থাকে, আর হচ্ছে 20% মতো ইউনিক ম্যাথ থাকে। সো ওই কমন ম্যাথগুলোই আগে করা উচিত। অবশ্যই ঘতে সাইড নোট দিবে। সাইড নোট বলতে হচ্ছে তোমরা যে সাইডে ম্যাথ করার সময় হচ্ছে এখানে লিখেও, তো সাইড নোটগুলো ইম্পর্ট্যান্ট, কারণ এখানে যদি ইউনিট বা একক ভুল দাও তাহলে অনেক সময় মার্ক কেটে দেয়। আর ঘ নাম্বারের একটা বিশেষ কোনো ডিসিশন চায়, অর্থাৎ মন্তব্যটি সমর্থন করো কিনা বা জিনিসটাকে সঠিক কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সেক্ষেত্রে শেষ লাইনটা অবশ্যই ওইভাবেই হওয়া উচিত, যে তুমি কি মন্তব্যটি সমর্থন করো কিনা সেটা পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করা উচিত, তাহলে টিচার খুশি হন। এতে 4-এ 4 পাওয়া যায়। অবশ্য 4-এ 4 দিয়ে দেন, তবে ওই ডিসিশনটা লেখা উচিত যেহেতু সময় থাকে। আর প্রেজেন্টেশন অবশ্যই ভালো হতে হবে খাতার। আর ক্যালকুলেশন মিস্টেক করা যাবে না। অনেক সময় হয় কি যে ম্যাথ পারো কিন্তু শেষে ক্যালকুলেশন মিস্টেক হয়ে গেছে, তখন কিন্তু পুরো ম্যাথটাই অনেক সময় 0 দিয়ে দেয়। বোর্ডে যদিও 0 দেওয়ার কথা না, তারপরে হচ্ছে ক্যালকুলেশন মিস্টেকগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মার্কের ক্ষেত্রে। যে তুমি যদি ক্যালকুলেশন মিস্টেক করো তাহলে দেখা যাবে তোমার মার্ক অনেক নেমে আসবে। সো এটা পরিহার করতে হবে। আর অধ্যায় ভিত্তিক তোমরা হয়তো বা ওভারভিউ জানো, প্লাস হচ্ছে প্রত্যেকটা অধ্যায়কেই গুরুত্ব দিবে। আর আমি যেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করলাম সেগুলো আমার এক্সপিরিয়েন্স থেকেই। তোমরা আশা করি যে ডিটেলসগুলো বুঝতে পেরেছো, এবং তোমাদের সাবজেক্ট ভিত্তিক যে ভীতিগুলো এগুলো কাটানোর জন্য অবশ্যই তোমার শেষ মুহূর্তে নিজের ম্যাটেরিয়ালগুলো রিভিশন দেওয়াই ভালো হবে। এখন অনলাইনে সাজেশনের পিছে না ছুটে নিজে একটু বইটা দেখলে, প্রতিদিন এত প্রেশারও নেওয়া উচিত না, শেষের দিকে যাতে অসুস্থ না হয়ে পড়ো। এবং পরীক্ষাগুলো যে দিয়েছো এতদিন সেগুলোর খাতা দেখতে পারো, এবং শেষ মুহূর্তে এই অধ্যায়গুলো যেগুলো ভালো পারো বা
একটুও পড়োনি ওগুলো বই থেকে হালকা পাতলা একটু দেখে নিও, উদাহরণের ম্যাথ অনেক সময় দিয়ে দেয়। আর ফিজিক্সের ক্ষেত্রে ফর্মুলা তো ইম্পর্টেন্ট বললামই। তো এসব বিষয় মাথায় রেখে ফিজিক্সের ওভারঅল প্রিপারেশন নেওয়া সম্ভব। আর আমি পরবর্তীতে কেমিস্ট্রি এবং অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো দিব। আশা করি তোমরা এই বিষয়গুলো মাথায় রেখে আগাবে, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো। ধন্যবাদ সবাইকে।